আসসালামু আলাইকুম সবাই, ঈদ মুবারক। সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আমি সুরাইয়া বলছি, সুরাইয়াস ডেইলি কুকিং থেকে। সবাইকে স্বাগতম। আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। কার কিরকম ঈদ কেটেছে কমেন্ট করে জানাবেন। আমার তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে, যদিও কোরবানির ঈদ সবাই একটু ব্যস্ত থাকে। রোজার ঈদের মতো অত বেশি ফ্রি থাকা যায় না। তো যেহেতু সকালের টাইম রান্নাবান্না কেটে যায় আর বিকালের টাইম মাংস নিয়ে ব্যস্ত থাকা হয়। যেহেতু আমাদের বিদেশের বাড়িতে কোরবানি দিলে এখানে হয় ঈদের দিন বিকেলে আসে, আর না হয় ঈদের পরের দিন আসে। তো যার কারণে এখানে একটু বেশি ব্যস্ত থাকা হয়, যেহেতু একা হাতে, বাংলাদেশের মতো তো আর না, সব কিছু একা হাতেই করতে হয়। যার কারণে ঈদের দিন থেকে শুরু করে ঈদের 2 দিন পর্যন্ত অনেক বেশি ব্যস্ততার মাধ্যমে কাটে। তো যাই হোক, ঈদের কথা এখন নাই বলি। তো ঈদের কী প্রিপারেশন নিচ্ছি সেটা নিয়েই আজকের ব্লগটি শুরু করে দেই। তো ঈদের 2 দিন আগে থেকেই আমি প্রিপারেশনটা শুরু করে দিয়েছি। তো কি প্রিপারেশন নিয়েছি চলুন একটু দেখে নেই। তো আজকে আমি ঘরটাকে ক্লিন করব। ক্লিন করে আমি কিভাবে ঈদের একটু ডেকোরেশন করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো তেমন কিছু ডেকোরেশন করব না, শুধু কুশন কাভারগুলো একটু চেঞ্জ করে নিব, আর বাকি যেরকম আছে সেরকমটাই থাকবে। শুধু ঘরগুলোকে একটু ক্লিন করে নিব আর ফার্নিচারগুলো মুছে নিব। তো প্রথমেই আমি সোফাটাকে পরিষ্কার করে নিব। আর যেহেতু ঈদের প্রিপারেশন আমি 2 দিন আগে থেকেই শুরু করি সব সময়ই, আর এই কাজগুলো আমি খুব আনন্দের সাথে করি। তো আনন্দের সাথে করলেও শরীরের উপরে বেশ চাপ পড়ে যায়, কারণ যেহেতু রোজা রাখা হয়েছে। 2 দিন আগে থেকেই রোজা ছিলাম। তো রোজা রেখে করতে একটু কষ্ট হয়েছে। সকালবেলা আসলে অত একটা কষ্ট হয় না, কিন্তু বিকেলবেলা যখন 4টা, 4:30, 5টা বেজে যায় তখন থেকে একটু শরীরটা খারাপ লেগে থাকে, যেহেতু বর্তমানে আমাদের এখানের দিনটা অনেক বেশি বড়। তো যার কারণে লাস্টের দিকে একটু খারাপ লাগে। আর রমজানের সময় যেহেতু দিনটা অনেক ছোট ছিল, তো যার কারণে অত বেশি খারাপ লাগেনি। আর তখন একটু ঠান্ডা ঠান্ডাও ছিল। আর এখন যেহেতু বেশ গরম পড়ে গিয়েছে, আর এখন তো দিনটা অনেক বেশি বড়, মনে হয় যেন দিনটা কাটেই না এরকম। তো যেহেতু ঈদ প্রিপারেশনও নিতে হচ্ছে, আবার রোজাও রেখেছি, যার কারণে একটু প্রেশার পড়ে গিয়েছে শরীরে। তো তাই হোক, তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে রোজা রাখতে পেরেছি আর ঠিকঠাক মতো সব কিছু করতে পেরেছি। তো এই তো কথা বলতে বলতে কুশন কাভারগুলো চেঞ্জ করে ফেললাম। আর এই কুশন কাভারগুলো অ্যাকশন থেকে কিনেছি। লাস্টে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি অ্যাকশন থেকে কী কিনেছিলাম। আর এই যে এই কুশন কাভারগুলোই কিনেছিলাম। যেহেতু এখন একটু সামার চলে এসেছে, তো এখন একটু হালকা হালকা কালারই দেখতে ভালো লাগে। আর এতদিন যেহেতু গোল্ডেন কালার ছিল, তো যার কারণে আমি একটু চেঞ্জ করলাম। আর একটু হালকা পাতলা চেঞ্জ করলে আমার কাছে দেখতেও ভালো লাগে, যেহেতু ঈদ বলে কথা। তো যার কারণে একটু চেঞ্জ করলাম, শুধু কুশন কাভারগুলোই চেঞ্জ করেছি, আর বাকি সব যেরকম আছে সেরকমই থাকবে। আর যেহেতু 2 দিন আগে থেকেই আমি ঈদ প্রিপারেশনটা নেওয়া শুরু করেছি, তো চিন্তা করলাম প্রথমে ঘরটাকে ক্লিন করে রাখি, এতে করে যখন আমি রান্না বান্নায় চলে যাব কিচেনে, তখন আর ঘরের কাজগুলো অত করা লাগবে না। আসলে যে কোনো প্রোগ্রাম থাকলে বা যে কোনো অনুষ্ঠান থাকলে একটু চেঞ্জ হলে আমার কাছে দেখতে ভালো লাগে, কারণ সব সময় একরকম দেখতে দেখতে নতুনত্ব লাগে না। যখন নাকি একটা অনুষ্ঠান হয় বা কোনো প্রোগ্রাম আসে, তখন একটু চেঞ্জ, নতুনত্ব দেখতে ভালো লাগে, যে না আমার ঘরটা সুন্দর করে গুছিয়েছি। তো যার কারণে সিম্পল এই কুশন কাভারগুলোই আমি কিনেছি। আর যখন কাজ শুরু করি তখন মনে মনে চিন্তা করি সময় মতো কাজ সব কিছু শেষ
করতে পারবো কি পারবো না, সব সময় এই টেনশনটা কাজ করে। আর এই কাজগুলো যখন করছিলাম তখন মনে মনে আরেকটা চিন্তা করছিলাম যে আজকে এবারের কোরবানির ঈদে কি কি আইটেম করব, কি কি বানাবো, তো সেটাই চিন্তা করছিলাম। তো সব সময় আসলে লিস্ট করি যে এবারের ঈদে কি কি আইটেম করব, তো অনেক সময় আমার লিস্ট অনুযায়ী হয় না, চেঞ্জ হয়ে যায়। ঠিকই আমি লিখে রাখি যে এবারের ঈদে আমি এটা করব, কিন্তু অন্য কিছু যখন নাকি কিচেন রুমে চলে যাই তখন মনে হয় যেন না এটা করি ওইটা করি, তখন চেঞ্জ হয়ে যায়। তো আমার মেয়ে সবসময় বলে, মাম্মা তুমি তো লিস্ট করো, তুমি বলেছো এটা করবে ওইটা করবে, কিন্তু তুমি তো এটা না করে অন্যটা করছো। আসলে যখন যেটা হঠাৎ করে মনে পড়ে যায় সেটাই করে ফেলি। তো আলহামদুলিল্লাহ সব কিছু সময় মতোই শেষ হয়, যখন যেটা প্ল্যান করি সেই প্ল্যান অনুযায়ী আলহামদুলিল্লাহ হয়ে যায়। যদিও একটু চাপ পড়ে যায়, তো কিছু করার নেই। তারপরে তো ঈদের পরে রেস্ট আর রেস্ট। আর এদিকটাতে কাজ করছিলাম আর টিভিতে লাইভ হজ ছেড়ে দিয়েছি। আর প্রতি বছরই আমি এই কাজটা করি, সব সময় টিভিতে আমি লাইভ হজ ছেড়ে দেই। তো আমার কাছে শুনতে খুবই ভালো লাগে। আবার কাজ টাজ যখন একটু কমে আসে তখন বসে বসে একটু দেখি, তখন আল্লাহর কাছে মনে মনে দোয়া করি কবে আল্লাহ আমাদেরকে কবুল করবেন হজে যাওয়ার। তখন মনটাই অন্যরকম হয়ে যায়। তো টিভিতে দেখেই মনটাকে অন্যরকম একটা কাজ করে, আর যারা হজে যায় তাদের কেমন লাগে সেটা তো আসলে যারা যায় তারাই বুঝে। আমাদের জন্য দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন সবার মনের আশা পূরণ করে। যাদের মনের ইচ্ছা হজে যাওয়ার তাদের আশা যেন আল্লাহ পূরণ করে। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই আশাটা পূরণ করতে পারি। এই তো আমার মোটামুটি ঘর পরিষ্কার করা, ফার্নিচার মোছা শেষের দিকে। আর এদিকটাতে এই তো মাছ, একটা মাছ ছিল, তো এখানে দুইটা মাছ কিনেছিলাম, একটা মাছ মরে গিয়েছে। তো আমার হাজব্যান্ড আরও দুইটা মাছ কিনে নিয়ে এসেছে। তো কিনে নিয়ে এসে রেখে দিয়েছে। তো আমি চিন্তা করলাম পরিষ্কার করে ফেলি। মাছগুলো এত চঞ্চল ছিল, যখন নাকি মাছ একটা বাটিতে নিচ্ছিলাম তখন মাছগুলো লাফিয়ে পানি পুরো ছিটিয়ে ভরে ফেলেছে। আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম কেন আরও দুইটা কিনে নিয়ে এসেছো, একটা কিনে নিয়ে আসলেই হতো, কারণ যেহেতু আমার মাছের ঝাড়টা খুবই ছোট, তো দুইটাই অনেক, দুইটার জন্যই ছোট। তো এখানে তিনটা, তো দেখি এর মধ্যে আরেকটু বড় কিনা লাগবে, তো পরে দেখি। এই তো পরিষ্কার করে নিয়েছি, ঠান্ডা পানির কারণে ঝাড়টা ঘোলা দেখা যাচ্ছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।
এই তো ফার্নিচার টার্নিচার সব মোছা শেষ। এখন ঘরটাকে আমি ভ্যাকিউম করে মপ করে নিব। আর এই কাজগুলো ঘর ক্লিনিংয়ের কাজ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। তো মাঝখান দিয়ে চিন্তা করলাম ইফতারের টাইমও মোটামুটি হয়ে গিয়েছে। তো ঘরটাকে মপ করে দরজা জানালা সব কিছু খুলে ঘরটাকে শুকিয়ে আবার লাগিয়ে দিয়েছি। তো মাঝখান দিয়ে ইফতার করে তারপরে রেসিপিতে চলে গিয়েছি। তো একটি আপু আমাকে খুব বেশি রিকোয়েস্ট করেছেন যেন আমি রসমালাইয়ের রেসিপিটি দেই। তো চিন্তা করলাম যেহেতু ঈদের ডেজার্ট বানাবো তো রসমালাইটা বানিয়ে ফেলি। তো আপুকে বলছি যে আপু আমাকে খুব বেশি রিকোয়েস্ট করেছেন। ঈদের আগে আমি রেসিপিটি শেয়ার করতে পারিনি যেহেতু অনেক বেশি ব্যস্ত ছিলাম। তো ঈদের আগে যার কারণে আমি শেয়ার করতে পারিনি। তো আজকে আমি আপনাদের সাথে এখন রসমালাইয়ের রেসিপিটি শেয়ার করব। তো প্রথমে আমি 3 লিটার দুধের ছানা বানিয়ে নিব। তো 3 লিটার দুধ ছানা বানানোর জন্য আমি পাতিলে দিয়ে দিচ্ছি আর অনবরত নাড়তে হবে। তো বলক আসার আগ পর্যন্ত যেন নিচে না লেগে যায়। তো দুধটা প্রথম বলক আসার আগে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, এতে করে ছানাটা ভালো হবে না। তো কন্টিনিউ নাড়তে হবে। তো দুধটা বলক চলে এসেছে। তো এখন আমি ভিনেগারটা রেডি করে নিব। প্রথমে এখানে আমি 1/4 কাপ ভিনেগার দিয়ে দিচ্ছি। এই তো 1/4 কাপ ভিনেগার, আরও 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিব। টোটাল 1/4 কাপ ভিনেগার আর 2 টেবিল চামচ আরও ভিনেগার দিয়ে দিয়েছি। আর 2 টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি রেডি করে নিলাম। আর এদিকটাতে দুধটা বলক চলে এসেছে। চুলাটা আমি বন্ধ করে দিব। বন্ধ করে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে হালকা একটু ভাপটা ঠান্ডা করে নিব। তো এখন আমি আস্তে আস্তে ভিনেগারের পানিটা দিয়ে দিব। আস্তে আস্তে দিয়ে এটাকে হালকা করে আলতো হাতে নাড়তে হবে। এই তো আমি ভিনেগারটা 2 বারে দিয়ে দিয়েছি। দিয়ে হালকা আলতো হাতে নাড়তে হবে। এই তো পানিটা চেঞ্জ হওয়া পর্যন্ত এটা রাখতে হবে। এই তো দেখুন আস্তে আস্তে পানিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর চুলা জ্বালানো অবস্থায় আমি ভিনেগারটা দিইনি, এতে করে ছানাটা বেশি শক্ত হয়ে গেলে মিষ্টিটা শক্ত হয়ে যাবে। এই তো পানিটা যখন পুরোপুরি কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, দুধের ছানা আর পানিটা যখন আলাদা হয়ে গিয়েছে, আমি সাথে সাথে নামিয়ে ফেলেছি। তো একটা ঝুড়িতে সাদা কাপড় দিয়ে তারপর আমি ছানাগুলো নামিয়ে ফেলেছি। এখন সাথে সাথে ছানাগুলো আমি ধুয়ে ফেলবো ঠান্ডা পানি দিয়ে। তো নামানোর সাথে সাথে এই কাজটা করতে হবে, নয়তোবা ছানাটার মধ্যে একটা ভিনেগারের গন্ধ লাগে। তো আর ছানাটা বেশি গরম পানিতে থাকলে, বেশি নরম হয়ে গেলে তখন হাতে চটকাতে একটু সমস্যা হবে। এই তো আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে এখন ছানাটাকে চিপে তারপরে আমি 3 থেকে 4 ঘন্টা ঝুলিয়ে রাখবো। তো আপনারা ঝুলিয়ে না রাখলে যে কোনো একটা বাটিতে রেখে কিছু একটা ভারী জিনিস দিয়ে চাপ দিয়ে রেখে দিলেই পানিটা খুব সুন্দরভাবে ঝরে যাবে। এই তো আমি ছানাটাকে একটা ঝুড়ির মধ্যে রেখে বাটি দিয়ে ঢেকে রেখেছি 3 থেকে 4 ঘন্টা। আর এখন আমি দুধ জাল করে নিব রসমালাইয়ের জন্য, যেহেতু পানি ঝরতে সময় লাগবে আর এদিকটাতে দুধটা জাল হতেও সময় লাগবে রসমালাইয়ের জন্য। আর রসমালাইতে দুধ যত বেশি জাল হবে, যত বেশি ঘন হবে রসমালাইটা খেতে তত বেশি মজা। তো যার কারণে যেহেতু সময় লাগবে, তো আমি এদিকটাতে দুধটা জাল করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি 3 লিটার দুধ নিয়েছি। তো 3 লিটার দুধকে আমি জাল করে নিব। এই তো দুধটাকে এখন আমি বলক আসার আগ পর্যন্ত অনবরত নাড়তে থাকবো যেন তলায় না লেগে যায়। এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। চাইলে আপনারা দুধ জাল করার যখন ঘন হয়ে আসবে তখনও অ্যাড করতে পারেন, কিন্তু আমি প্রথমেই অ্যাড করে দিয়েছি। এই তো দুধটা আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসছে। এখানে আমি 3 লিটার দুধকে জাল করতে করতে প্রায় 1.5 লিটারের মতো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। তো চুলাটা বন্ধ করে তারপরে আমি মিষ্টি বানানোতে চলে এসেছি। এই তো 3 থেকে 4 ঘন্টা পরে আমি ছানাটা নিয়ে নিয়েছি।
তো ছানার পানিটা পুরোপুরি ঝরে গিয়েছে। এই তো দেখুন ছানাটা শুকিয়ে গিয়েছে, পানি পুরোপুরি ঝরে গিয়েছে, আর কতটা সফট হয়েছে। এখন আমি ছানাটাকে মেপে নিব একটা মেজারমেন্ট কাপ দিয়ে। তো প্রথমে আমি 1 কাপ দেখলাম মেপে যে কতটুকু ছানা হয়েছে। এই তো আমি ছানাটা মেপে সাইডেই রেখে দিচ্ছি, যেহেতু আমার ছানাটাকে হাতে খুব ভালোভাবে মুথে নিতে হবে। তো যার কারণে আমি অন্য কোনো বাটিতে রাখিনি। এই তো এখানে 2 কাপ হয়েছে, টোটাল 3 কাপ ছানা হয়েছে। 3 লিটার দুধে 3 কাপ ছানা হয়েছে। তো আমি এখানে 3 কাপ ছানা নিয়ে নিয়েছি। তো 3 কাপ ছানার পরিমাণেই আমি অন্যান্য উপকরণগুলো মিক্স করব। এই তো এখানে আমি আরেকটি বাটি নিয়ে নিয়েছি আর একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। তো এখানে আমি প্রথমে 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম আর 2 টেবিল চামচ সুজি দিয়ে দিব। মিশ্রণগুলোকে আমি চেলে নিব একটু, যেন দানা দানা না থেকে যায়। আর এখানে 1 টেবিল স্পুন আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আর 1/4 চা চামচ এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিয়েছি আর 2.5 টেবিল চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি। এই তো এখন এগুলাকেও আমি ভালো করে চেলে নিব। চেলে আমি হাত দিয়ে মিক্স করে নিব সুন্দর করে। এখন আমি তেল দিয়ে দিব। এখানে আমি তেল দিয়েছি 2.5 চা চামচ তেল। তেলটা চাইলে আপনারা একটু কমিয়েও দিতে পারেন, সমস্যা নেই। তো এখানে আমি একটু বেশি দিয়েছি আমার চোখের আন্দাজ অনুযায়ী। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি চামচ দিয়েই মেপে দিয়েছি। তো এখানে আমি 2 চা চামচ দিয়ে আর একটু দিয়ে দিয়েছি। তো টোটাল আমি 2.5 চা চামচ তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি উপকরণগুলো মিক্স করে একটা সাইডে রেখে দিয়েছি। আর এখন ছানাটাকে আমি আলতো হাতে একটু মথে নিব। খুব বেশি জোরে জোরে মথা যাবে না, এতে করে ছানা থেকে ক্রিমটা আলাদা হয়ে গেলে মিষ্টিটা ভালো হবে না। তো খুব সুন্দর করে আলতো হাতে এটাকে মাখতে হবে। এই তো মাখতে মাখতে ছানার একটা আঠালো ভাব চলে আসবে। এই তো দেখুন ছানাটা কতটা সফট হয়েছে। এখন আমি একটা স্ক্র্যাপারের সাহায্যে আমি ছানাগুলো একসাথে করে নিব। এখন আমি যে মিক্সচারটা রেডি করে রেখেছি সেটা আমি সাথে মিক্স করে ফেলবো ছানার সাথে। পুরোটুকু একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে খুব আলতোভাবে আমি মেখে নিব। এই তো একটু হালকা চটকিয়ে চটকিয়ে মেখে নিব, যেন পুরো মিক্সচারটা খুব সুন্দরভাবে ছানার সাথে মিক্স হয়ে যায়। তো এখন আমি একটা ছড়ানো প্লেট নিয়ে নিয়েছি মিষ্টিগুলো বানিয়ে বানিয়ে রাখার জন্য। তো প্রথমে আমি হাতে একটু তেল স্প্রে করে নিয়েছি, এতে করে হাতে আর লেগে যাবে না। তো ছোট ছোট করে আমি এখন রসমালাইয়ের মিষ্টি বানিয়ে নিব। এই তো আর এই মিষ্টির সাইজটা যার যার ইচ্ছে মতো, কেউ লম্বা শেপ করে রসমালাই করে, কেউ গোল গোল করে করে, আবার কেউ কেউ একটু বড় বড় করে করে। তো আমি বেশি বড় করিনি, তো আমি ছোট ছোট করেই মিষ্টি বানিয়ে নিচ্ছি। এই তো খুব স্মুথভাবে গোল গোল করে নিতে হবে, যেন মিষ্টিগুলো ফেটে না যায়। আর হাতে তেল ভরিয়ে নিলে ছানার মিষ্টিগুলো খুব সুন্দরভাবে স্মুথভাবে হয়ে যায়। এই তো আমি ছোট ছোট করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। এই মিষ্টিগুলো যখন আমি চিনি শিরাতে দিয়ে দিব তখন এটা আরও একটু ফুলে বড় হয়ে যাবে। তো এখন আমি চিনি শিরা বানিয়ে নিব। তো চিনি শিরার জন্য এখানে আমি 5 কাপ চিনি দিয়ে দিব। যেহেতু আমি মিষ্টিগুলো একটু বেশি বানিয়েছি, রসমালাইটা একটু বেশি করে বানাবো, তো চিনি শিরাটাও আমার বেশি করে লাগবে। তো যার কারণে এখানে আমি আমার পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 5 কাপ চিনি দিয়ে দিয়েছি।
এখন আমি পানি দিয়ে দিব। তো এখানে আমি 5 কাপ চিনিতে আমি 5 কাপ পানি দিয়ে দিব। এই তো আমি 5 কাপ পানি দিয়ে দিয়েছি। দুইটা এলাচি দিয়ে দিয়েছি। দিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি নাড়তে থাকবো। এই তো বলক উঠে গিয়েছে। বেশি জাল করতে হবে না। একটা বলক চলে আসলেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। এই তো আমি এখন একে একে মিষ্টিগুলো দিয়ে দিব। আর আপনারা চেষ্টা করবেন ছড়ানো বড় একটা পাতিল নিতে মিষ্টি বানানোর ক্ষেত্রে, এতে করে মিষ্টিগুলো ফুলে যখন ডাবল হয়ে যাবে তখন মিষ্টিগুলো ভালোভাবে জায়গা পাবে। তো মিষ্টিগুলো যত বেশি জায়গা পাবে মিষ্টিগুলো ভাঙবে না, আর ছোট পাতিলে নিলে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই তো একে একে আমি সবগুলো মিষ্টি একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকনাটা ঢেকে রাখছি। ঢেকে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিট থেকে যখন 3 মিনিট চলে যাবে তখনই আমি ঢাকনাটা উঠিয়ে আমি আবারও আলতো হাতে নেড়ে দিব। এতে করে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে হবে। এই সময়টা মিষ্টিগুলো খুবই নরম থাকে, খুব আলতোভাবে এটা নেড়ে চেড়ে দিতে হবে। তো নেড়ে চেড়ে তারপরে আমি আবারও ঢেকে দিচ্ছি। এই তো নেড়ে আমি আবারও 7 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এই তো 3 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে তারপরে আলতো হাতে নেড়ে দিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে। তা আমি একটি ক্যাটলে অলরেডি পানি রেডি করে রেখেছি গরম পানি দেওয়ার জন্য। তো মিষ্টিগুলো জাল করতে করতে চিনির শিরাটা যখন একটু আঠালো ভাব চলে আসবে সেই ক্ষেত্রে আমি 1 কাপ ফুটন্ত পানি দিয়ে দিচ্ছি। চিনির শিরাটাকে কিছুতেই ঘন হতে দেয়া যাবে না। যখনই চিনির শিরাটা হালকা একটু ঘন হয়ে আসবে সাথে সাথে 1 কাপ পানি ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে। তো গরম পানিটা দিয়ে আমি আলতো হাতে নেড়ে তারপর আমি আবারও ঢেকে দিব। এই তো আরও 10 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। এর মাঝখান দিয়ে আমি আবারও ঢাকনাটা উঠিয়ে তারপরে আমি আবারও 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। তো এই পানির দেওয়াটা চোখের আন্দাজে দিতে হবে। তো একটু বারবার উঠিয়ে উঠিয়ে দেখতে হবে চিনির শিরাটা ঘন হয়ে যাচ্ছে কিনা। তো যখনই একটু আঠালো ভাব চলে আসবে তখনই আবারও 1 কাপ ফুটন্ত পানি দিয়ে দিতে হবে। এই তো দেখুন চিনির শিরাটা আবারও পাতলা হয়ে গিয়েছে। তো এখন আবারও আমি ঢেকে দিয়েছি। 10 মিনিট থেকে যখন 7 মিনিট শেষ হয়ে যাবে আমি আবারও ঢাকনাটা উঠিয়ে তারপরে আবারও 1 কাপ পানি দিয়ে দিয়েছি। আর এই কাজটা যে প্রথমে আমি 10 মিনিট রেখেছি সেই 10 মিনিটের মাঝখান দিয়ে কাজগুলো করতে হবে। আর এই ক্ষেত্রে চুলার আঁচটা বাড়িয়ে রাখতে হবে, এতে করে মিষ্টিগুলো খুব ভালোভাবে বলক চলে আসবে। এই তো আমি আবারও ঢেকে রেখেছি। এই তো প্রায় 10 মিনিট হয়ে গিয়েছে। তো প্রথমে আমি যেই 10 মিনিট ঢেকে রেখেছিলাম সেই 10 মিনিট পর আমি আরও 10 মিনিট অ্যালার্ম দিয়েছিলাম। তো সেই 10 মিনিটও শেষ হয়ে গিয়েছে। এখন আমি একটি কাপে পানি নিয়ে তারপরে একটা মিষ্টি পানিতে দিয়ে দিব। এতে করে আপনারা বুঝতে পারবেন মিষ্টিগুলো হয়েছে কিনা। যখন নাকি পানিতে মিষ্টিগুলো ডুবে যাবে তখন ভাবতে হবে মিষ্টিটা হয়ে গিয়েছে। এই তো দেখুন টোটাল 20 মিনিট সময় লেগেছে আমার এই মিষ্টিটা হতে। আর রসমালাইয়ের মিষ্টি যেহেতু ছোট ছোট, এটা মিষ্টিটা হতে অত বেশি সময় লাগে না। 20 মিনিটের মধ্যেই মিষ্টিটা পুরোপুরি হয়ে যায়। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। তো চুলার আঁচ বন্ধ করে এখন আমি 2 থেকে 3 ঘন্টা ঢেকে রাখবো, চিনির শিরাতেই ভিজিয়ে রাখবো। এতে করে মিষ্টিটা পুরোপুরি ঠান্ডা হবে, আর ঠান্ডা হওয়া পর্যন্তই আমি রাখবো। আর চিনির শিরাটাও খুব ভালোভাবে মিষ্টির ভিতরে ঢুকে যাবে। এই তো পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। 3 ঘন্টা পর আমি এখন মিষ্টিগুলো আরেকটা বাটিতে উঠিয়ে নিব।
আর খুবই আলতো হাতে উঠিয়ে নিতে হবে। এই সময়টাতে মিষ্টিগুলো খুবই নরম থাকে, যেহেতু রসমালাইয়ের মিষ্টি, তো রসমালাইয়ের মিষ্টিটা একটু সফটভাবেই করতে হয়, এতে করে খেতে ভালো লাগে আর খুবই নরম থাকে। তো মিষ্টিগুলো যেন ভেঙে না যায়, খুব আলতোভাবে মিষ্টিগুলো নিতে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে, আমার তো মনে হচ্ছে এভাবে রাখলেই মনে হয় ভালো হতো। এই তো আমি যে দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম সেটা আমি একটা ছড়ানো কড়াইতে নিয়ে নিয়েছি। যখন দুধটা বলক চলে আসবে তখন মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। যেহেতু আমার দুধটা আগে থেকে জাল করা, এখন আর জাল করতে হবে না, মিষ্টির সাথেই দুধটা জাল হবে। এই তো দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। এই তো এক হাতে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে, আরেক হাতে মিষ্টিগুলো নেড়ে দিতে হবে। এই তো এখন জাল করব আমি প্রায় 5 মিনিটের মতো। আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে, এতে করে দুধটা আর বলক এসে পড়ে যাবে না। এই তো চুলার আঁচটা কমিয়ে আমি ঢেকে রাখবো, আর ঢেকে রেখে এখান থেকে সরা যাবে না, কন্টিনিউ সাথে থাকতে হবে। আর একটু পর পর ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিতে হবে, যেহেতু দুধ এটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই তো খুবই আলতোভাবে নেড়ে দিতে হবে, কারণ মিষ্টিগুলো এই সময় খুবই নরম থাকে, সফট থাকে। এই তো দেখুন। পাঁচ থেকে 7 মিনিট জাল করার পর আমি চুলার আঁচটা বন্ধ করে ঢেকে রাখবো ঠান্ডা হওয়া পর্যন্ত। আর এই মিষ্টিটা এখন ঠান্ডা হয়ে গেলেই দুধের ঘনত্বটা আরেকটু বেড়ে যাবে। এই তো ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি চলে এসেছি পরিবেশনে। এখন আপনাদেরকে দেখাবো কীরকম হয়েছে। এই তো দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর এই রসমালাই বানানোটা আসলে অত বেশি সহজ কাজ না, একটু আমার কাছে কঠিনই লাগে, একটু ঝামেলার কাজ, যেহেতু মিষ্টিটা আগে বানাতে হয় আর মিষ্টিটা খুবই পারফেক্টভাবে তৈরি করা লাগে। আর এটা ঈদের 2 দিন আগে থেকে করে রাখলে বেশি ভালো হয়। আর দুধে যত বেশি রসমালাইটা ভেজানো থাকবে তত বেশি মজা লাগে রসমালাইটা খেতে। এই তো আমি ডেকোরেশনের জন্য উপরে একটু জাফরান দিয়ে দিচ্ছি। তো যে আপুটা আমার কাছ থেকে রসমালাই রেসিপিটি চেয়েছেন, আশা করছি বুঝতে পেরেছেন। আর খুব সহজভাবেই আমি রেসিপিটি দিয়েছি, যেন আপনারা খুব সহজভাবে বুঝতে পারেন। এখন আমি বেড়ে দেখাচ্ছি আর আপনাদেরকে ভেঙেও দেখাবো কেমন হয়েছে। এই তো দেখুন কতটা সফট হয়েছে, আর ভেতরে পুরো রস ঢুকে টইটুম্বুর হয়ে আছে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে, কথা হবে নেক্সট আরেকটি ঈদ প্রিপারেশন ব্লগে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।